সাকিব রুমে প্রবেশ করেই দেখে সুরভি একটা নাইট ড্রেস পরে আয়নার সামনে বসে আছে। তাই আর দেরি না করে সাকিব সুরভিকে পিছন থেকে জড়িয়ে ধরে তার নাক দিয়ে সুরভির পিঠে ঘষতে লাগলো। সুরভি সাকিবের ছোঁয়া পেয়ে একটু কেঁপে উঠল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, এতক্ষণে আসার সময় হলো তোমার? কি করব বলো, অফিস করতে হয়, বউকে ফাঁকি দিয়ে তারপর তোমার কাছে আসতে হয়, একটু লেট তো হবেই। বুঝলাম। তারপর দুজনেই হারিয়ে গেল সুখের রাজ্যে। 30 মিনিট পর বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল সুরভি। সাকিব এখনও শুয়ে আছে। সুরভি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলে সাকিব বলে, আচ্ছা সুরভি, আমরা কি পারি না দুজনে এক হয়ে যেতে? মানে কি বলতে চাইছো তুমি? মানে আমি বলতে চাইছি, আমরা কি বিয়ে করতে পারি না? বিয়ে? মাথা ঠিক আছে তোমার? তুমি ভালো করেই জানো আমরা দুজনেই বিবাহিত। তো কি হয়েছে? তুমিও শফিকের সাথে খুশি নও আর আমিও সাদিয়ার সাথে সুখী নই। শাট আপ সাকিব, তোমাকে কে বলেছে আমি শফিকের সাথে সুখী নই? শফিক আমাকে অনেক সুখে রেখেছে। আর হ্যাঁ, আমি তোমার সাথে সম্পর্ক করি, তোমার থেকে একটু সময় চাই, এর মানে এটা না যে আমি আমার সংসার ছেড়ে তোমাকে বিয়ে করতে চাই, বুঝেছো? সাকিব চুপ হয়ে থাকে, মনে মনে ভাবছে, তোকে কে বিয়ে করবে? আমি জানি না তুই কেমন। আমি এত তাড়াতাড়ি তোর অতীত ভুলে গেছি। আর তোর কি মনে হয় আমি সাদিয়ার সাথে সুখী নই? আরে কপাল গুনে সাদিয়ার মতন বউ পেয়েছি আমি বললাম তোর মন রাখার জন্য, আর দেখে নিলাম তুই কি বলিস। দুঃখিত, আমি তোমাকে কোনোদিন বিয়ে করতে পারবো না। এখন ইচ্ছে হলে আমার সাথে দেখা করবে, না হলে না। আরে রেগে যাচ্ছ কেন তুমি? না, আমি রেগে যাচ্ছি না। কথাটা বলেই সুরভি সোফায় গিয়ে বসলো আর সাকিব বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। বলো কি খাবে, চা না কফি? না, আজ কিছু খাবো না সুরভি। সাদিয়া তাড়াতাড়ি বাসায় ডেকেছে আজ। আমি চললাম, বাই। নিজের স্ত্রীর দিকে খেয়াল রেখো আর মাঝে মাঝে আমাকেও একটু সময় দিও। সাকিব সুরভির কোনো কথাই উত্তর না দিয়ে সুরভির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। সাকিব চলে যাওয়ার পর সুরভি সোফা থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে তারপর বসে টিভি দেখতে লাগলো। এদিকে সাকিব বাসা থেকে বের হওয়ার সময় সুরভির বাড়ির নাইট গার্ডের সাথে গেটে দেখা হলো। সাকিবকে বাসা থেকে বেরিয়ে আসতে দেখে নাইট গার্ড বলল, আরে সাকিব স্যার, কখন এসেছেন? আরে চলে যাচ্ছেন নাকি? একটু আগেই এসেছি, আসলে একটা বিজনেস ডিল নিয়ে কথা বলার ছিল, তো তাই এসেছিলাম। ও আচ্ছা, তো ডিল কি হলো? হয়েছে। আমি এখন আসি। আচ্ছা স্যার। সাকিব চলে যাওয়ার পর আবুল মিয়া তার কাজে মনোযোগ দিল। এদিকে 30 মিনিট পর বাসায় পৌঁছায় সাকিব। সাদিয়া সাকিবকে বলে, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ। তুমি প্রায় দেখি দেরি করে বাসায় আসো, আর এসেই অনেকটা ক্লান্ত ক্লান্ত লাগে তোমাকে, কেন? আরে আমার পাগলি বউ, অফিসের কাজ থাকে তাই। বেশি কাজ করলে তো ক্লান্ত হবই। চলো, ক্ষুধা লেগেছে, খেতে দাও। খেতে দেব, তার আগে বলো কি এমন কাজ তোমার যে সারা দিনে করতে পারো না, রাতে করতে হয়? বললাম তোরে বাবা, বস এত সব কাজ দেয়, মাঝে মাঝে যা করতে রাত হয়ে যায়। আমি এখন খুব ক্লান্ত, খেতে দাও প্লিজ। ঠিক আছে, আগে ওয়াশরুম থেকে গোসল করে আসো, তোমাকে অনেক ক্লান্ত লাগছে। এই তো আমার লক্ষ্মী বউ, আমি এক্ষুনি গোসল করে আসছি। বলেই সাদিয়ার কপালে আলতো করে একটা আদর করে তার মোবাইলটা টেবিলের ওপর রেখে ওয়াশরুমে চলে গেল সাকিব। এদিকে রাত 10টা। আবুল মিয়ার ডিউটি টাইম শেষ হলে সে সুরভির রুমে চলে যায় বলতে যে সে আজ চলে যাচ্ছে, কিন্তু ওপরে গিয়ে দেখে সুরভি নিজের রুমে বসে আছে। আর সুরভিকে দেখে আবুলের একটু সন্দেহ হলো, কারণ আবুল মিয়া লক্ষ্য করত সাকিব স্যার যখনই ম্যাডামের সাথে বাসায় কোনো কাজে দেখা করতে আসতেন, কাজ করে সাকিব স্যার চলে যাওয়ার পর প্রায় দেখতো সুরভি গোসল করে, আর ওকে একটু ক্লান্ত ক্লান্ত লাগে। আবুল মিয়া মনে মনে ভাবতে লাগলো, কি এমন কাজ করেন ওনারা যে গোসল করতে হয় আর ক্লান্ত হয়ে যায়? আর ওনাদের কাজ কি শুধু রাতে? এ কেমন বিজনেস ডিল? কি ব্যাপার আবুল, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। জি ম্যাডাম। কিছু বলবে? না ম্যাডাম, আমার ডিউটি টাইম শেষ, তাই বলার জন্য আসলাম। ও, তুমি যাওয়ার সময় গেটটা ভালো করে লাগিয়ে দিয়ে যেও, কেমন? আচ্ছা ম্যাডাম, তাহলে আজ আমি আসি। বলেই চলে আসলো আবুল।
গেট ভালো করে লাগিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা সিগারেট নিয়ে টানতে টানতে নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করলো আবুল। কিন্তু মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সুরভি ম্যাডামের কাছে সাকিব স্যার কেন বারবার আসেন? সাকিব স্যারের কি এমন বিজনেস ডিল থাকে যে সেটা শুধু রাতেই করতে হয়, দিনে কেন নয়? আমাকে সব জানতে হবে, কারণ ওনাদের কাজকর্ম খুব একটা ভালো মনের হচ্ছে না। আচ্ছা, তা কি ঠিক হবে? এসব ভাবতে ভাবতে নিজের বাসায় চলে আসে আবুল। এদিকে সাকিব সাদিয়া ডিনার করে রুমের লাইট অফ করে শুয়ে পড়ল। সাকিব মাথার পিছনে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে আর ভাবছে, আজ সাদিয়া হঠাৎ এমন প্রশ্ন কেন করলো? ওর কি আমাকে নিয়ে সন্দেহ হচ্ছে? পরে আমি সুরভিকে সময় দিতে গিয়ে সাদিয়াকে একটু অ্যাভয়েড করছি না তো? এসব ভাবছে সাকিব। আর তখনই সাদিয়া বলে উঠল, সুরভি কে সাকিব? সাদিয়ার মুখে সুরভির কথা শুনে সাকিব যেন আকাশ থেকে পড়ল। তারপরেও সে নিজেকে কন্ট্রোল করে বলল, সুরভি কে মানে? সুরভিকে চেনো না আর সে তোমাকে মেসেজ করে? হোয়াট ননসেন্স, মেসেজ করে মানে? দেখো সাকিব, আমার কাছে কিছু লোকাবে না। তুমি তোমার মোবাইল রেখে যখন ওয়াশরুমে গোসল করতে গিয়েছিলে, তখন তোমার মোবাইলে সুরভি নামে সেভ করা একটা নাম্বার থেকে মেসেজ এসেছিল। ও আচ্ছা, এই কথা। সুরভি আমাদের ক্লায়েন্টের বউ। আসলে ওনার হাজবেন্ড এখন দেশের বাইরে আছে, তাই ওনার সাথেই সব ডিল করতে হয়। তাই বলে তুমি কি করো, বাসায় পৌঁছেছো কিনা, এইসব মেসেজ করবে? আরে কথা বলতে বলতে বন্ধুত্বের মতন সম্পর্ক হয়ে গেছে, তাই এসব মেসেজ করে। প্লিজ সাকিব, আমার ভালোবাসার ভাগটা তুমি অন্য কাউকে দিও না প্লিজ। থাকতে পারবো না, তোমার ভাগটা আমি কাউকে দিতে পারবো না বলেই সাকিবের বুকে মুখ গুঁজে দিয়ে কান্না শুরু করে সাদিয়া। আরে আমার পাগলি বউ, কান্না থামাও আর আমার উপর বিশ্বাস রাখো, আমি শুধু তোমার আর তোমারই থাকবো। এদিকে আবুল মিয়া তার ডিউটি ঠিকঠাক পালন করছিল আর ফের একবার সাকিবের আসার অপেক্ষা করছিল, কিন্তু সাকিব যেন কিছুতেই আসছিল না। আর এভাবেই কেটে যায় 8 দিন। তারপর আবুল একদিন তার ডিউটি করছিল গেটে বসে, এমন সময় কেউ বলল, কেমন আছো আবুল? জি স্যার, ভালো। আপনি এতদিন পর? কি করব বলো, ক্লায়েন্ট তো আর একটা নয়। বাদ দাও, তোমার ম্যাডাম বাসায় আছে? জি স্যার, যান ভিতরে যান। তারপর সাকিব আর কোনো কথা না বলে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে দেখে সুরভি ঘুমাচ্ছে। তাকে ডাকবে কি ডাকবে না এসব ভাবতে ভাবতে তাকে ডাক দিয়েই দিল। সুরভিও প্রথম ডাকে সাড়া দিল। ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে, এসে সাকিবকে বলল, কেন এসেছো আজ? কি চাই তোমার? প্লিজ রাগ করো না, আগে আমার কথাটা শোনো। কি শুনবো? 7-8 দিন থেকে তোমাকে কল মেসেজ করেই যাচ্ছি। কলটা পিক করেছো? কোনো মেসেজের উত্তর দিয়েছো? আরে বাবা, সাদিয়া তোমার ব্যাপারে সব জেনে গেছে, তাই ওকে নর্মাল করার জন্য এই কয়েকদিন ওকে একটু বেশি করে সময় দিয়েছি, যাতে ও আর এই বিষয়টা মনে না রাখে। সাকিব, তুমি আসলেই একটা গভীর জলের মাছ। তোমাকে চেনা এত সহজ নয়, কারণ শফিকের সাথে বিয়ে হওয়ার আগে থেকেই আমি তোমাকে চিনি এবং ভালো করেই জানি। তুমিও কম কিসের, তুমিও তো শফিককে গুগলি দিয়ে বিয়েটা করেছো। আচ্ছা বাদ দাও এসব, চলো, অনেকদিন তোমাকে আদর করিনি। এদিকে আবুল মিয়া তার প্ল্যান মতো সুরভির রুমে চলে আসে সাকিব সুরভি কি করে সেটা দেখার জন্য। কিন্তু এসে যা দেখলো তা দেখার জন্য আবুল মোটেও প্রস্তুত ছিল না, কারণ আবুল এসে দেখে সাকিব এবং সুরভি দুজনেই তাদের চরম মুহূর্তে। আবুল মিয়ার যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। মনে মনে ভাবছে, আমি যে এসব দেখলাম, এসব কি সত্যি নাকি স্বপ্ন? সুরভি ম্যাডামকে কত ভালো ভাবতাম আমি, আর শফিক স্যার কত বিশ্বাস করেন ম্যাডামকে, কিন্তু ম্যাডাম সেই স্যারের অনুপস্থিতিতে পরপুরুষের সাথে। ছি, মানুষ এতটা খারাপ হতে পারে? আজ বুঝতে পারছি, মেয়েদের অন্ধের মতন বিশ্বাস করাটাই ভুল। এনারা তো বড়লোক মানুষ, তাহলে এরা কেন পরপুরুষের সাথে এসব করবে? কিসের অভাব সুরভি ম্যাডামের? সুরভি ম্যামও কি তাহলে শফিক স্যারকে ছেড়ে সাকিব স্যারের সাথে চলে যাবেন? আবুলের এই কথাটা ভাবার কারণ হলো, তার স্ত্রী শ্যামলীও 2 বছর আগে তাকে ছেড়ে অন্য ছেলের সাথে চলে গিয়েছিল। আবুল অনেক অনুরোধ করার পরও আর শ্যামলী ফিরে আসেনি। তাহলে কি শফিক স্যারের অবস্থাও আমার মতন হবে? আমি তো গরিব মানুষ, আমার আর মান সম্মান কি? কিন্তু স্যার তো একজন প্রভাবশালী মানুষ, তিনি এই লজ্জায় লুকাবেন কি করে? তিনি কি এসব মেনে নিতে পারবেন?
দরজার পাশে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে আবুলের হাত লেগে দরজায় একটু শব্দ হয়। সেই শব্দে সাকিব সুরভি চমকে ওঠে। মুহূর্তের মধ্যে তাদের সুখের মুহূর্ত অস্থির মুহূর্ত হয়ে যায়। দুজন দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখের ভাষায় স্পষ্ট, কে? দুজনের বুকে কাঁপুনি শুরু হয়ে গেছে। তখন সুরভি একটু নর্মাল হয়ে, কে ওখানে? আবুল মিয়া চুপ। তারপর সুরভি কোনো উত্তর না পেয়ে সুরভির বুকের কাঁপুনি আরও বেড়ে গেল, কারণ তার বাসায় এখন এই সময় কেউ থাকার কথা নয়। তার হাজব্যান্ড শফিক দেশের বাইরে আছে, আর আবুল এখন হয়তো গেটে আছে। সে হুটহাট করে তাদের বাসায় আসে না প্রয়োজন ছাড়া। তাহলে কে হতে পারে? সাকিব সুরভি ভয়ে একাকার। কেউ দেখে ফেললে সর্বনাশ। এদিকে সাকিব এই সময়ের মধ্যে রেডি হয়ে নিল। সুরভি কোনো রকম আস্তে আস্তে দরজার দিকে হাঁটা দিতে শুরু করলো। যত দরজার কাছে যাচ্ছে বুকের কাঁপুনি আরও বেড়ে যাচ্ছে। ওদিকে আবুল মিয়াও ভয়ে মেছো বিড়াল হয়ে গেছে। কি করবে এখন বুঝতে পারছে না। এখন সুরভি ম্যাম সামনে আসলেই বা কি করবে? এখান থেকে পালানো আর সম্ভব না। তাহলে জানালা দিয়ে হয়তো দেখা যাবে। এদিকে ভয়ে ভয়ে দরজার কাছে আসে সুরভি। এসে দেখে আবুল মিয়া দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। আবুল, তুমি এখানে কি করছো? আবুল চুপ। তারপর সুরভির কথায় একটু স্বাভাবিকতা দেখে সাকিব বলল, কে এসেছে সুরভি? সুরভি সাকিবের প্রশ্নের উত্তর না দিয়ে আবারও আবুলকে বলল, কথা বলছো না কেন? এই সময় তুমি এখানে কি করছো? সুরভির ধমকে আবুল ভয় না পেয়ে বরং বলল, কি করছি বুঝতে পারছেন না? আপনাদের ডিলিং কারা দেখার জন্য এসেছি। ডিলিং মানে? হ্যাঁ, আপনাদের বিজনেস ডিল। এবার সুরভি আর ধমক দিল না, একটু লজ্জা পেয়ে গেল। কি বলতে চাইছো তুমি? ম্যাম, আমি কি বলছি আর বলতে চাইছি সেটা। এদের কথার মাঝে হঠাৎ করে সাকিব হন হন করে বেরিয়ে গেল সবার সামনে দিয়ে, কাউকে কিছু না বলি। দেখো আবুল, তুমি ভুলে যেও না তুমি কি। তাই মনিবের কোনো ব্যাপারে এভাবে নাক গলাতে আসবে না, বুঝেছো? এবার তোমার কাজে যাও। ঠিক আছে, আমিও দেখে নেব, বলে দেব সব স্যারকে। শুধু আসতে দেন স্যারকে। বলেই চলে গেল আবুল। এদিকে সুরভি আর বেশি কিছু না ভেবে রুমে এসে শাওয়ার নিয়ে বসে টিভি দেখতে লাগলো। ওদিকে সাকিব বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা হলো। একটা অস্থিরতা কাজ করছে সাকিবের ভিতর। যদি এসব শফিক জেনে যায় তাহলে তো সব শেষ, সাথে চাকরিটাও। আমাদের কোম্পানির এত বড় ক্লায়েন্ট উনি। রাত প্রায় 8টা বাজে বাসায় পৌঁছায় সাকিব। সাকিবের আজও একটু লেট করে বাসায় ফেরা দেখে সাদিয়া বলল, তোমার কি আজও কাজ ছিল? হ্যাঁ, কেন? তোমার এত কাজ থাকে যে নিজের স্ত্রীর কলটাও পিক করতে পারো না? তুমি আবার কখন কল করেছো? তোমার মোবাইলটা বের করে দেখো। তারপর সাকিব ভিতরে প্রবেশ করতে করতে বলল, ঠিক আছে, আগে ফ্রেশ হই তারপর। সাকিব, তুমি আজও ক্লান্ত, গোসল করে আসো যাও। আর তোমাকে একটু টেন্স লাগছে কেন? কই, আরে না, বললাম না যে তুমি খুব ক্লান্ত। যাও, তুমি যাও, আমি আসছি। এদিকে সুরভি টিভি দেখছে, কিন্তু কেন জানি তার অস্থিরতা কাটছে না। মনে একটাই প্রশ্ন, আবুল কি এসব শফিককে বলে দেবে? দিতেও পারে, কারণ আবুল শফিকের কথায় ওঠে বসে। না, শফিককে এসব বলে দিলে আমার সর্বনাশ হয়ে যাবে। অনেক কষ্টে বিয়ে করেছি শফিককে। কি করা যায়? কি করলে আবুলকে আটকানো যাবে? এসব ভাবতে ভাবতে ক্লান্ত সুরভি। তারপর ভাবলো, আমাকে আমার পুরনো স্টাইলে ফিরতে হবে সংসার বাঁচাতে। আর আমার সামনে এখন শুধু একটা রাস্তাই খোলা। ওদিকে সাকিব ওয়াশরুমে যাওয়ার আগে পকেটে হাত দিয়ে দেখে ওর মোবাইল নেই। তারপর প্যান্টের সব পকেট, পেটের পকেট সবগুলোতে সার্চ করলো, কিন্তু পেল না। তারপর নিজের অফিস ব্যাগে দেখলো, সেখানেও নেই। এখানে সেখানে সবখানে খুঁজলো, কিন্তু পেল না। খুঁজতে খুঁজতে ক্লান্ত সাকিব। শেষে কোথাও না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সাকিবের অস্থিরতা দেখে সাদিয়া বলল, কি হয়েছে সাকিব? না কিছু না, তুমি ডিনার রেডি করো, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসো। তারপর সাকিব একটু নর্মাল হয়ে শাওয়ার নিয়ে আসলো, কিন্তু মাথায় একটাই চিন্তা, মোবাইলটা হারালো কোথায়? পরে আবার সুরভির বাসায় ফেলে আসিনি তো? কি হলো সাকিব, কি ভাবছো? না কিছু না। এদিকে সাদিয়ার একটু খটকা লাগলো, ভাবছে সাকিব আজ এমন করছে কেন। তখন সাকিবের কপালে হাত দিয়ে সাদিয়া বলল, সাকিব, তোমার শরীর ঠিক আছে তো? তুমি ঠিক আছে তো? আমি ঠিক আছি, টেনশন করো না।
এদিকে সুরভি সব প্ল্যানিং করে বসে আছে আবুলের জন্য, কারণ আবুল প্রতিদিন 10টার সময় সুরভিকে বলে তারপর বাসায় যায়। সময় যেন যাচ্ছেই না সুরভির। টেনশন কাজ করছে সুরভির মাঝে, পারে না আবার শফিককে ফোন করে সব বলে দেয়। সেই ভয়ে দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। আবুল মিয়া প্রতিদিনের মতন আজও সুরভির রুমে আসলো তাকে বলার জন্য। এসে দেখে সুরভি বসে আছে, তাই আর দেরি না করে আবুল সুরভিকে বলল, আমি চলে যাচ্ছি। সুরভি স্পষ্ট বুঝতে পারল প্রতিদিনের মতন আজ আবুলের কথায় কোনো রেসপেক্টনেস নেই, আর কারণটা সুরভি ভালো করেই জানে। তাই আবুলকে ডাক দিল, আবুল একটু ভিতরে আসো। জি বলেন। আচ্ছা, তোমার স্যারকে এসব বললে তুমি কি পাবে? মানে মানে তখন তুমি যা দেখেছো তা যদি শফিককে বলে দাও তাহলে তুমি কি পাবে? কিছু না, কিন্তু আমি বলবই, কারণ এটা অন্যায়। তুমি কি জানো এটা বলার জন্য তোমার চাকরিটাও চলে যাবে? আমি ভয় পাই না, আর আমার বিশ্বাস আছে শফিক স্যার এমনটা করবেন না। কেন করবে না? যদি আমি বলি তুমি আমার দিকে খারাপ নজরে তাকাও, এটা স্যার কোনোদিন বিশ্বাস করবেন না। এসব বলে আমাকে আটকাতে পারবেন না। আমি আসি বলেই চলে যাচ্ছিল আবুল। দাঁড়াও আবুল, তুমি এসব বললে তো কিছুই পাবে না, আর না বললে আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কোনোদিনই কল্পনাও করতে পারোনি। মানে মানে তুমি যদি আমাকে কথা দাও যে তুমি শফিককে এসব বলবে না, তাহলে তোমাকে তোমার কল্পনার বাইরে থাকা কিছু দেব। কল্পনার বাইরে? দেখুন, আমি টাকা পয়সার লোভী নই, সেটা আপনি ভালো করেই জানেন। হ্যাঁ জানি, আমি তোমাকে টাকার থেকেও বেশি কিছু, মানে তোমাকে পুরো চমকে দেব। চমকে দেবেন? চমকে দেব, যা কেউ কল্পনাও করতে পারবেন না। আচ্ছা বলেন সেটা কি? আগে কথা দাও। আচ্ছা দিলাম, এবার বলেন। তারপর সুরভি ভাবলো এবার প্ল্যানটা কাজে লাগানোর সময়। তারপর 2 মিনিটের মাথা নিচু করে একটা ভেবে নিল। তারপর এক টান দিয়ে নিজের বুকের উপর থেকে শাড়ির আঁচলটা নামিয়ে দিল। এটা কি হচ্ছে ম্যাডাম? তোমাকে বললাম না তোমাকে এমন কিছু দেব যা তুমি কল্পনাও করতে পারবেন না। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না বলেই আবুলকে জড়িয়ে ধরল সুরভি। ওদিকে সাকিব এবং সাদিয়া ডিনার করে ঘুমিয়ে পড়ল। সাদিয়া ঘুমিয়ে পড়লেও সাকিব কিন্তু ঘুমাতে পারছে না, কারণ সাকিব এখনও শিওর না যে ওর মোবাইলটা কোথায় হারালো। আর ওদিকে আবার আবুলের কাছে ধরা খেয়েছে। সুরভি কি আবুলকে ম্যানেজ করতে পেরেছে? সাকিবের টেনশন যেন কমছেই না। এদিকে সুরভি আবুলকে জড়িয়ে ধরতেই আবুল একটা ঝটকা দিয়ে সরে গেল। আবুল কিছুক্ষণ ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু পারল না। তারপর আবুলের ইচ্ছা না থাকা সত্ত্বেও সুরভিকে রেসপন্স দিল। পরের দিন সকালে ঘুম থেকে সাদিয়া ওঠার আগেই ওঠে সাকিব। উঠে সাদিয়ার মোবাইল থেকে সাকিব তার নিজের মোবাইলে কল দেয়। এদিকে সুরভি ঘুমাচ্ছে আর সাকিব কল করেই যাচ্ছে। একটু পর সুরভি লক্ষ্য করলো কোনো মোবাইল বাজছে, কিন্তু এটা তার মোবাইলের রিংটোন না। তাহলে কার মোবাইল হতে পারে? আর সেটা তার রুমে কেন? মোবাইলটা বেজেই চলেছে। মোবাইলের শব্দে ঠিকমতো ঘুমাতে পারছে না সুরভি, তাই ঘুম থেকে উঠে মোবাইল খুঁজতে লাগলো, কিন্তু কোথায় বাজছে সেটা বুঝতে পারছে না। ঘুম ঘুম চোখে কিছুই বুঝতে পারছিল না সুরভি। তারপর একটু স্থির হয়ে দাঁড়িয়ে থেকে মোবাইলটা ঠিক কোথায় বাজছে সেটা শিওর হওয়ার চেষ্টা করলো। তারপর মনে হলো তার রুমের কোণে থাকা টেবিলের দিকে শব্দটা আসছে। তারপর সুরভি টেবিলের কাছে গিয়ে দেখে একটা মোবাইল। একটু চেনা চেনা লাগলো মোবাইলটা। হাতে নিতেই আবারও বেজে উঠল। সাদিয়া নামে সেভ করা একটা নাম্বার থেকে কল। তখন সুরভি ফোন রিসিভ করে। হ্যালো, কে? সাকিব সুরভির কণ্ঠ শুনে চিনতে পারল। তারপর বলল, আমি সাকিব, মোবাইলটা তাহলে তোমার বাসায় রেখে আসছি। ও তুমি? এসে নিয়ে যাও। আচ্ছা, আমি অফিস যাওয়ার সময় এটা নিয়ে নেব, এখন রাখছি বলেই কলটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সাকিব। যাক, তাহলে হারায়নি। তারপর সুরভি মোবাইলটা রেখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সকাল 9টা। সুরভি বসে টিভি দেখছে। এমন সময় সুরভির মোবাইলটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে দেখে শফিকের কল। কেমন আছো? ভালো, তুমি? জি ভালো। একটা সারপ্রাইজ আছে সুরভি। তাই নাকি? কি সারপ্রাইজ? দরজাটা খোলো। কেন? আগে তো খুলবা নাকি? সুরভি একটু অবাক হয়ে দরজা খুলতে গেল, আর দরজা খুলেই ইহা বড় একটা ধাক্কা খেলো। তুমি? কবে আসছো? আর আসার আগে একটা কল দেবে না? কাল আসছি, আর আজ সোজা তোমার কাছে। আর কল দিলে তো আর একটা সারপ্রাইজ দেওয়া হবে না? আরও একটা সারপ্রাইজ? তুমি কি আমার জন্য নেকলেস আনছো?
না, চলো ভিতরে চলো, পরে জানতে পারবে। তারপর দুজনে ভিতরে গিয়ে বসলো। সুরভি বসে আছে আর শফিক উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। তখন, আমার মোবাইলটা কই সুরভি? এদিকে ওয়াশরুম থেকে কথাটা শুনে চমকে গেল শফিক। কোনো শব্দ না করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শফিক চিন্তা করলো, মোবাইল চাইছে কে? সুরভি একটু অবাক হয়ে পিছনে দেখে সাকিব। সুরভি কোনো কথা বলার আগেই সাকিব ভিতরে প্রবেশ করতে করতে বলল, কাল আবুল কোনো প্রবলেম করেনি তো? সুরভি কোনো কথা না বলে একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে সাকিবকে মোবাইলটা দিয়ে তাড়াতাড়ি যেতে বলল। এক্ষুনি চলে যাও এখান থেকে, শফিক বাসায় আসছে, ও এখন ওয়াশরুমে আছে, প্লিজ সাকিব। কি? তুমি যাও। ওদিকে শফিক ওয়াশরুম থেকে সব শুনছে। একটু উঁকি দিয়ে দেখলো সাকিব। তখন মনে মনে ভাবছে, সাকিবের মোবাইল সুরভির কাছে, আর কাল আবুল প্রবলেম করেছে কিনা, মানে কি এসবে? তাহলে কি আমার অবর্তমানে সাকিব আমার বাসায় আসতো? কিন্তু কেন? সাকিবের সাথে আমার ক্লায়েন্টের সম্পর্ক, তাহলে সুরভির সাথে কি? এরকম কিছু প্রশ্ন মাথায় নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো শফিক, কিন্তু সুরভিকে কিছুই বুঝতে দিল না। চলো নাস্তা করব। হ্যাঁ চলো। তারপর শফিক আর সুরভি নাস্তা করে নিল। এরপর দুজন মিলে একটু রেস্ট নিল, ঘুরতে বের হলো। সারাদিন ঘুরে সন্ধ্যার আগে বাসায় ফিরল দুজন। এর মাঝে শফিক লক্ষ্য করে কে যেন সুরভিকে দু একবার কল দিয়েছিল, কিন্তু সুরভি সেটা রিসিভ করেনি। সেটা যে সাকিব ছিল সেটা এক প্রকার ক্লিয়ার। এখন রাত 10টা। আবুল প্রতিদিনের মতন বলে চলে গেল। শফিক এবং সুরভি ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। ওদিকে সাকিব এবং সাদিয়াও ঘুমিয়ে পড়ল প্রতিদিনের মতন। পরের দিন সাকিব প্রতিদিনের মতন অফিসে চলে যায়। তারপর দুপুরে লাঞ্চ টাইমে সাকিবের ফোনে একটা কল আসে। সাকিব মোবাইলটা হাতে নিয়ে অবাক হয়, কারণ কলটা করেছে শফিক। স্যার, ভালো আছেন? সেটা পরে বলবো, আপনি এই ঠিকানায় চলে আসবেন অফিস শেষ করে, বলেই কলটা কেটে দিল। শফিকের কথা শুনে সাকিব কিছুটা অবাক, কারণ সাকিব ভাবছে স্যার তো মাত্র কালকে আসলো আর আজকেই মিট করতে বলছেন কেন? কি এমন কথা বলবেন? এসবের চিন্তায় আর অফিসে ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না সাকিব। তাই অফিস শেষ করে সাথে সাথে চলে গেল শফিকের দেওয়া ঠিকানায়। গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই শফিক চলে আসলো। কেমন আছেন স্যার? সুরভির সাথে আপনার সম্পর্কটা ঠিক কি? মানে? আমার মনে হয় আমি স্পষ্ট ভাষাতেই বলেছি, তাই আমার কথা না বোঝার মতন কোনো কারণ আমি দেখছি না। জি স্যার, আপনার কথা আমি ক্লিয়ার শুনেছি এবং বুঝেছি, কিন্তু আপনি হঠাৎ এসব বলছেন কেন, সেটা আবার আমাকেই? বাহ, আপনি আপনার মোবাইল রেখে আসেন আমার স্ত্রীর রুমে, আর আমি কি বলছি সেটাই বুঝছেন না? মোবাইল রেখে এসছি মানে? কেন, ভুলে গেছেন নাকি? সাকিব চুপ। কি হলো, কথা বলছেন না কেন? বলেন। বলুন, সুরভির সাথে আপনার সম্পর্কটা ঠিক কিসের? কই তেমন কিছু না। তাহলে আপনার মোবাইল আমার বাসায় কিভাবে? স্যার, সেদিন একটা বিজনেস ডিলিং নিয়ে কথা বলার ছিল, একটা প্রজেক্ট আটকে গিয়েছিল, আর আপনি তো দেশেই ছিলেন না, তাই ভাবির সাথে কথা বলতে গিয়েছিলাম, আর ভুলে মোবাইলটা রেখে আসি। তাই নাকি? জি স্যার। কিন্তু আমি তো জানি আপনি প্রতি সপ্তাহেই আমার বাসায় যান। কে বলেছে স্যার যে আপনাকে সবসময় যেতে দেখে? কে সে? বলুন তো কে হতে পারে? স্যার, আপনি এসব কী সব বলছেন? দেখেন সাকিব সাহেব, আমি এখনো ভদ্রভাবে কথা বলছি, কারণ আমি আপনার সাথে কোনো ঝামেলায় জড়াতে চাই না। আর আমি সুরভি আর আপনার নামে অনেক কিছুই শুনেছি আবুলের কাছে। সুরভিকে এসব বলার আগে আমি আপনার সাথে কথা বলছি, কারণ সুরভিকে প্রমাণ ছাড়া কিছু বলতে পারছি না, কারণ আমি জেনে গেছি আমার অবর্তমানে আমার বাসায় ঠিক কি চলে। সাকিব শফিকের মুখে আবুলের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল শফিকের দিকে, আর মনে মনে ভাবছে সংসারও শেষ, সাথে বুঝি চাকরিটাও। এসব জন্য যদি শফিক স্যার তার ব্যবসা আমাদের কোম্পানির সাথে বন্ধ করে দেয়, আর সেটা যদি জিএম স্যার জানতে পারেন, তাহলে তো সব শেষ। আর সাদিয়া, সে তো আগে থেকেই সন্দেহ করে আছে। কি হলো, আপনি নিজে থেকে কিছু বলবেন নাকি আপনার স্ত্রীকে ইনভলভ করবো এসবে? শফিকের মুখের সাদিয়া কথাটি শুনে সাকিব পুরো থ হয়ে গেল। হাঁ করে তাকিয়ে আছে শফিকের দিকে। কি ভাবছেন আমি এসব কি করে জানলাম? আমি আরও অনেক কিছু জানি, কিন্তু শুধু সুরভির অতীতটা বাদে, তাই সেটাই জানতে আসছি। আসলে শফিক অফিসের কাজে শহরে গেলে সেখানেই সুরভির সাথে দেখা হয়, আর প্রথম দেখায় ভালো লেগে যায় সুরভিকে, তারপর প্রেম এবং শেষে বিয়ে, সব কিছু মাত্র 10 দিনের মধ্যে।
তাই সুরভির সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ হয়নি শফিকের। আর হ্যাঁ, আপনি যেহেতু আমার সংসার ভেঙেছেন বা ভাঙার দরপ্রান্তে এনে রেখেছেন, তাই সব সত্যি সত্যি বলবেন, না হলে আমিও কিন্তু আপনার সংসারটা চাইলে ভেঙে দিতে পারি, এবং সেটার জন্য আমি একটুও ভাববো না। আপনি নিশ্চয়ই জানেন আমার পাওয়ার কতটুকু, সাথে যে আপনার জবটাও চলে যাবে সেটা বলার কি? স্যার, কেন করতে চাইছেন আমার এত বড় সর্বনাশ, যেখানে কোনো দোষ নেই আমার? আপনার দোষ নেই? হাসালেন। আপনি অবশ্যই বুঝতে পারছেন এসব সুরভিকে বললে সুরভিও বলবে সে দোষী না, এমন সময় কেউ বলবে না যে সে দোষ করেছে। স্যার, আপনি কি আগে জানতেন যে সুরভি একজন পতিতা ছিল আপনার সাথে বিয়ে হওয়ার আগে? সাকিবের কথা শুনে শফিকের মাথা ঘুরে গেল। কি বললি তুই? জি স্যার, সুরভি একটা পতিতা মেয়ে। একদম চুপ। সুরভি একটু খারাপ হতে পারে, তাই বলে তুই ওকে পতিতা বলতে পারিস না? ছাড়ুন স্যার, কি জানেন আপনি সুরভির ব্যাপারে? বিয়ের আগে তো চেহারা দেখে পাগল হয়ে গিয়েছিলেন। এবার শফিক থ বনে গেল সাকিবের কথা শুনে। আপনি কি কখনো নোটিস করেছেন সুরভিকে কি করে? ওর আসল মতলবটা কি ছিল? ওর মতলব কি ছিল মানে? জি স্যার, মতলব। ওর স্বপ্ন ছিল নিজের রূপের জালে কোনো বড়লোককে ফাঁসিয়ে বিয়ে করা। আর আপনি তো, আমি তো কি, আপনি তো হলেন ওর বানানো মুরগি। মানে? হ্যাঁ, মুরগি। আর আপনি তো জানেন ও আমাকেও অনেক ভয় দেখিয়ে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু যখনই ও আপনাকে পেয়ে যায় তখন আমাকে ছেড়ে আপনাকে ধরে। ঠিক আছে, আমি না হয় মেনে নিলাম আমার বউ পতিতা ছিল, আর আপনি ছিলেন তার নিয়মিত কাস্টমার, কিন্তু আপনি কি করে জানলেন যে সুরভি এখন এই শহরে? সুরভি আমার স্ত্রী, ওকে আমি বিয়ে করেছি, ও আমার বাসায় থাকে। কেননা সুরভি তো অন্য শহরের মেয়ে, আর আপনিও নিশ্চয়ই সেখানকার হবেন। জি স্যার, আমার বাসাটাও সেখানেই। তাহলে আপনি আবার সুরভির সাথে যোগাযোগ করলেন কি করে? সুরভি কি আপনাকে কল করেছিল এখানে আসার জন্য? না স্যার। তাহলে? তাহলে শুনুন, আমি 6 মাস আগে টিসি নিয়ে এখানে আসি আর এখানেই বিয়ে করি। তো একদিন আমি অফিস যাই, আর আমার স্যার আমাকে একটা ফাইল দিয়ে বলে, এই ফাইলে আপনার ঠিকানা সহ সব কিছু দেওয়া আছে, আপনি ওনার সাথে দেখা করে ফাইলের সাইনটা নিয়ে আসবেন। সাথে এটাও বলেন যে আপনি আমাদের কোম্পানির একজন পুরনো ক্লায়েন্ট, তাই যেন আপনার বাসা থেকে হলেও সাইনটা নিয়ে আসি। আর আমিও বসের কথা মতো ফাইলের ঠিকানা মতন চলে যাই আপনার বাসায়, আর গিয়ে আপনার গেটম্যান আবুলের কাছে জানতে পারি আপনি দেশের বাইরে আছেন, কবে ফিরবেন সে জানে না, তাই চলে আসবো বলে হাঁটা দেওয়া শুরু করি। হঠাৎ আপনার দারোয়ান আমাকে পিছন থেকে ডাক দেয় আর ওপরে যেতে বলে। কেন সেটার কারণ জানতে চাইলে আবুল বলে, স্যার নেই, তাই হয়তো ম্যাডাম সাইনটা করে দিতে পারে। তারপর তারপর আমি ওপরে চলে যাই, আর ভিতরে ঢুকতেই কেউ একজন বলল, সোফায় বসো সাকিব, আমি আসছি। কথাটা শুনে আমি একটু অবাক হলাম, কারণ কে বলল কথাটা, আর সে আমার নাম জানলো কিভাবে? তখন কৌতূহল নিয়ে বসে আছি সোফায়। একটু পর পিছন থেকে আবারও কেউ বলে উঠল, কেমন আছো সাকিব? আমি সাথে সাথে পিছনে মাথা ঘুরিয়ে পুরো শক খেয়ে যাই। সুরভি, তুমি? এত বড় বাড়ি? আমি তখন হাঁ করে বাড়িটার চারদিক দেখতে লাগলাম। এত কিছু কি করে সুরভি? বুঝতে পারছো না আমার বরের এগুলো? হ্যাঁ বুঝেছি, কিন্তু কবে করলে এসব? এসব মানে বিয়ে এই তো কিছুদিন আগে। আমাকে বলবে না কেমন আছি? কেমন আছো? আমি জানি তুমি নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, অনেক ভালো। তো এভাবে অনেক কথা হলো সেদিন। সুরভি নিজেই আমার নাম্বার নিয়েছিল। তারপর তারপর থেকে নিয়মিত কথা হতো। কথা বলতে বলতে একদিন হঠাৎ সুরভি আমাকে ওর বাসায় ডাকে সন্ধ্যার সময়, আর আমিও চলে যাই। গিয়ে দেখি সুরভি একটা নাইট ড্রেস পরে বসে আছে আয়নার সামনে। তারপর তারপর আর কি, আমরা চলে যাই পাপের দুনিয়ায়। আচ্ছা, ও জানতো না আপনি বিবাহিত ছিলেন? হ্যাঁ জানতো। এই জন্যই আমার প্রতি ওর ইন্টারেস্ট ছিল বেশি। মানে কেন? কারণ ও চাইতো এমন একজন পার্টনার যে বিয়ের কথা বলতে পারবে না। এ কথা শুনে শফিক চুপ, আর কোনো প্রশ্ন করার শক্তি পেল না। তখন মনে মনে ভাবছে, জীবনে এত বড় ভুল করেছি, শেষ পর্যন্ত বিয়ে করেছি একটা পতিতা মেয়েকে। তখন মাথা নিচু করে বসে আছে শফিক। কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে এসেছে, চারিদিকে একটু অন্ধকার নামতে শুরু করেছে। রাস্তার ল্যাম্পপোস্টের লাইটগুলো জ্বলছে, আর শফিক যেন পাথর হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। একটু পর সাকিব খেয়াল করলো শফিক কিছু বলছে না, তাই সে নিজে থেকে বলল, স্যার বাসায় যাবেন না? কিন্তু শফিক চুপ। স্যার? হ্যাঁ
বাসায় যাবেন না স্যার? হ্যাঁ চলেন। তারপর দুজনে এসে শফিকের গাড়িতে বসলো। শফিক ড্রাইভ করছে আর বারবার চোখের কোণে আসা জল টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছে। সাকিব কি বলবে কিছু বুঝতে পারছে না। আজ সাকিবের কাছে নিজেকে নিজের খুব ছোট মনে হচ্ছে। মনে মনে ভাবছে এসব করা আমার ঠিক হয়নি, কিন্তু এখন আফসোস করে কী বা লাভ। দাঁড়ান স্যার, আমাকে এখানেই নামিয়ে দিন, আমি হেঁটে যেতে পারবো এখান থেকে। শফিক গাড়ি দাঁড় করালো আর সাকিব নেমে গেল। নামার পর সাকিব কিছু বলতে চেয়েও পারল না। মনে মনে নিজেকেই দোষ দিয়ে হাঁটা দিতে লাগলো নিজের নীড়ের দিকে। ওদিকে শফিক আবার চলতে শুরু করলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সাকিব দেখে সুরভির নাম্বার থেকে অনেকগুলো মিসড কল ও একটা মেসেজ। সাকিব তখন তাড়াতাড়ি মেসেজটা সিন করার সাথে সাথে সাকিব হতবম্ব হয়ে যায়, কারণ মেসেজটা ছিল, সাকিব, শফিক অ্যাক্সিডেন্ট করেছে, আমি এখন ইউনাইটেড হসপিটালে, তোমার সময় থাকলে প্লিজ একটু আসো, আমার খুব ভয় করছে। মেসেজটা পড়ে সাকিব মনে মনে ভাবতে লাগলো, শফিক কেন অ্যাক্সিডেন্ট করলো, আর করলোই বা কখন? আমার সাথে দেখা করে যাবার সময়? যদি তাই হয় তাহলে সুরভি কেন আমাকে ডাকছে? এতে তো ওর প্রবলেম হবে। তাই মনে মনে ভাবতে লাগলো, আমি এখন কি করব? তার কিছুক্ষণ ভাবার পর সাকিব ঠিক করলো যে সে যাবে। তখন সাকিব অফিসে কল দিয়ে ছুটি নিয়ে সোজা চলে যায় ইউনাইটেড হসপিটালে। গিয়ে দেখে সুরভি একটা চেয়ারে মাথায় হাত দিয়ে বসে আছে। সাকিব গিয়ে তার বিপরীত চেয়ারে বসলো। সুরভি, শফিক কোথায়? অপারেশন থিয়েটারে। হোয়াট? কিন্তু অ্যাক্সিডেন্ট করলো কিভাবে, আর কখন? আমি জানি না কিছু। সুরভি, কান্না থামাও। গতকাল রাত 8টার পরে কি শফিক বাসায় গিয়েছিল? হ্যাঁ। সাকিব এবার বুঝতে পারলো আসল ঘটনা। শফিক হয়তো সুরভির সাথে কথা বলেছে আর সবটা ক্লিয়ার করেছে, তাই নিজের লজ্জা লোকানোর জন্য অ্যাক্সিডেন্ট করেছে। হয়তো আত্মহত্যা করতে চেয়েছে, কারণ নিজের স্ত্রীর সম্পর্কে এসব শুনে খুব কম পুরুষই নর্মাল থাকতে পারে। আচ্ছা সুরভি, শফিক কি বাসায় যাওয়ার পর তোমাকে নিয়ে কোনো কথা হয়? কি নিয়ে আর কথা হবে? তুমি আমার সুখের সংসারে আগুন লাগিয়ে এখন বলছো কি নিয়ে? আমি আগুন লাগিয়েছি? আর আমি কি এসব বলতে চেয়েছি? বিশ্বাস করো, আমি আগে কিছুই বলিনি সুরভি। আমি জানি আবুল সব বলে দিয়েছে। তাহলে শুধু আমাকে কেন দোষ দিচ্ছ? এখানে তোমার এবং আমার সমান দোষ। সাকিব, আমি তোমাকে দোষ দিইনি। আমি কি জানতে পারি তোমাদের মাঝে ঠিক কী নিয়ে কথা হয়েছিল? সেসব শুনে আর কি করবে? আমি তো পতিতা। এভাবে বলছো কেন? তুমি তো জানো আমারও সংসার আছে। আমার সংসার বাঁচাতে আমাকে এসব বলতে হয়েছে। ঠিক করেছো তুমি, আর একদিন না একদিন তো জানতে পারতুই। প্লিজ সুরভি, বলো কি হয়েছে? আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সোফায় বসে আছি গতকাল রাত 8টার দিকে। এমন সময় শফিক বাসায় আসে। ওকে দেখে একটু টেন্সড লাগছিল, তাই আমি ওকে বলি, কোথায় ছিলে এতক্ষণ? কোথায় ছিলাম সেটা জানতে চাও? শফিকের মুখে কথাটা শুনে আমি খুব অবাক হই। তারপরেও নিজেকে সামলে বললাম, জানতে চাই মানে? আমার কি দোষ ছিল সুরভি, যে তুমি আমাকে নিয়ে এভাবে খেললে? শফিক, কি বলছো তুমি এসব? কি বলছি? আচ্ছা, সাকিবকে তুমি চেনো না? কোন সাকিব? যে সাকিব তোমার কাছে ফোন রেখে যায়, যে সাকিব তোমার পুরনো ক্লায়েন্ট ছিল, তাকে চেনো না? একসময় যাকে বিয়ে করার জন্য চাপ দিতে। ক্লায়েন্টের কথা শুনে আমি একটু চমকে যাই আর চোখগুলো বড় বড় করে শফিকের দিকে তাকিয়ে বললাম, কি বলছো কি এসব? ন্যাকামো করে লাভ নেই সুরভি। আমি আবুল আর সাকিবের দুজনের কাছ থেকেই সব শুনেছি। তুমি যে কতটা নীচ সেটা আজ জানতে পারলাম। এবার আমি পুরোই অবাক, কোনো কিছু বলার সাহস পাচ্ছি না। মনে মনে ভাবছি, আবুলকে এত কিছু দেওয়ার পরও সব বলে দিল, আর সাকিব এতটা বেইমানি করলো আমার সাথে। কি হলো সুরভি, কথা বলছো না কেন? সুরভি চুপ। আমি জানতাম না তুমি পতিতা ছিলে, কিন্তু বিয়ের পর তো সব ছাড়তে পারতে নাকি? আর যদি ছাড়তে নাই পারো তাহলে আমাকে কেন বিয়ে করেছো? সুরভি এখনো চুপ। মাথা নিচু করে সোফা থেকে উঠে দাঁড়ালো। আসলে তোমার মতন পতিতারা কখনো ভালো হতে পারে না, কারণ তোমরা লোভী। তুমি জানো আমি কেন পতিতা ছিলাম? থাক, সেটা না হয় বললাম না যে কেন পতিতা ছিলাম, কিন্তু আমি লোভী ছিলাম না। হ্যাঁ, এটা ঠিক, আমি কোনো বড় লোকের সন্ধানে ছিলাম, কিন্তু তোমাকে বিয়ে করেছিলাম ভালোবেসে। আর আমার মতন পতিতা কে বানায়? আর কারাই বা যায় সেই পতিতাদের কাছে বলো? সুরভি, তুমি যে এতটা বেয়াদব জানতাম না। নিজে পতিতা হয়ে আবার আমার মুখে মুখে তর্ক করছো? হ্যাঁ করছি, কারণ পতিতা কেউ নিজের ইচ্ছায় হয় না, সবার একটা অতীত থাকে। ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু বিয়ের পর কি ভালো হতে পারতে না? কেন করলে বিয়ের পরও এসব?
কিসের অভাব তোমার? কিসের অভাবে এসব করো তুমি? বোঝো না? না, বুঝি না। তুমি জানো একটা মেয়ে বিয়ের পর তার স্বামীর কাছ থেকে কি চায়? মেয়েরা কি শুধু টাকাই চায়? তুমি এটা বোঝো না যে মানুষের শারীরিক চাহিদা বলেও কিছু একটা আছে? মানুষ যেমন ক্ষুধা লাগলে খাবারের প্রয়োজন, তেমন তার একটু ভালোবাসারও প্রয়োজন। তার মানে তুমি বলতে চাইছো আমি তোমাকে শারীরিকভাবে সুখে রাখতে পারি না? আমি তোমাকে ভালোবাসি না? দেখো শফিক, তুমি আমাকে ভালোবাসো সেটা আমি জানি। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু দূর থেকে তুমি শুধু আমার মনের চাহিদা মেটাতে পারো, শারীরিক চাহিদা না। আশা করি তুমি এবার বুঝতে পেরেছো আমি এসব কেন করেছি। শফিক এবার চুপ। এসব বলার পরও শফিক বাসা থেকে বেরিয়ে যায়। আমি ভেবেছিলাম ও হয়তো রাগ করেছে, কিছুক্ষণ পর ফিরে আসবে, কিন্তু রাত 12টা থেকে 1টা থেকে 2টো বেজে গেল। তবুও যখন শফিকের ফেরার কোনো নাম নেই, তাই একটু আমার টেনশন হলো। আমি ওকে কল দিলে কল পিক হতো না, তখন টেনশন আরও বেড়ে গেল। তারপর প্রায় 2:40 দিকে শফিকের কল পেয়ে সাথে সাথে পিক করি, কিন্তু কেউ একজন শফিকের মোবাইল থেকে কল করে বলে ও অ্যাক্সিডেন্ট করেছে, ইউনাইটেড হসপিটালে নেওয়া হয়েছে, আপনি আসুন। আর আমি তো এই শহরে নতুনই বলতে পারো, শফিক আর তোমাকে ছাড়া কাউকে চিনি না। আর আজ সকাল থেকে আবুলকেও পাইনি, তাই তোমাকেই কল দিই, কিন্তু তুমি পিক না করলে মেসেজ করি। আর এখানে এসে শুনি শফিককে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সুরভির এসব কথা বলার সময় অপারেশন থিয়েটার থেকে ডক্টরকে বের হতে দেখে সুরভি ডক্টরের কাছে গিয়ে দৌড়ে গিয়ে শফিকের অবস্থা জানতে চায়। আর ডক্টর সুরভির হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলে, সরি, উনি আর নেই। কথাটা শুনে সুরভি সাকিব দুজনেই শকড। সুরভি আর কোনো কথা বলছে না, আস্তে আস্তে ফ্লোরে বসে পড়ল এবং ডাক্তার চলে গেল। সাকিব সুরভিকে সান্ত্বনা দিতে চাইলেও পারল না, তখন কেঁদেই যাচ্ছে সুরভি। কোনো সম্পর্ক মিথ্যার উপর ভিত্তি করে টিকিয়ে রাখা সম্ভব না, যেমনটা এই গল্পে করেছে সুরভি। তাই কোনো সম্পর্ক তৈরি করার আগে নিজের জন্য না হলেও যার সাথে সম্পর্কে জড়াতে যাচ্ছেন তার জন্য হলেও সত্যিটা বলুন। সত্যি প্রথমে তেতো লাগলেও পরে অবশ্যই তার সুফল পাবেন। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।